নমস্কার। আজ থেকে শুরু করছি থিয়েটারের গুপ্তকথা পর্ব 1। আপনারা অনেকেই জানেন আমরা ভূমিসূত থিয়েটার কলকাতা আগামী সেপ্টেম্বর মাসে উপস্থাপনা করতে চলেছি থিয়েটারের গুপ্তকথা নামক থিয়েটারের প্রথম শোটি। থিয়েটারের গুপ্তকথা বাংলা থিয়েটারের প্রথম অভিনেত্রী গোলাপ সুন্দরীর জীবনীর ওপর নির্মিত। এই থিয়েটারের গুপ্তকথা শুধুমাত্র একজন লড়াকু অভিনেত্রীর জীবনীর ওপর নয়, তার সঙ্গে জুড়ে আছে আরও অনেক অনেক মানুষের সংগ্রাম, তাদের ঘাম, যাদের সকলের স্বপ্নের একযোগে প্রযোজিত হয় একটি থিয়েটার এবং সফলতার দিকে এগিয়ে যায়। আজকে আমরা পেয়ে গেছি প্রবাদ প্রতিম অভিনেত্রী, আমাদের সকলের প্রণম্য এবং ভালোবাসার মানুষ শ্রীমতী ছন্দা চট্টোপাধ্যায়কে। থিয়েটারের গুপ্তকথা তার জীবনেও একই রকমভাবে সত্য। জানি জীবনের সমস্ত গুপ্তকথা উপস্থাপনা করা সম্ভব নয়, অনেক কথা বলা সম্ভব নয়, আবার অনেক কথাও ছুঁয়ে যাওয়া সম্ভব। আমরা চেষ্টা করব আজকে খুব স্বল্প দৈর্ঘ্যের মধ্যে দিদির কাছ থেকে এমন কিছু গুপ্তকথা যা আমাদের কাছে অতীতের নস্টালজিয়া সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যাক, যা আমাদের থিয়েটারের গুপ্তকথা নামক থিয়েটারটিকে সমৃদ্ধ করুক এবং আমরা এগিয়ে যেতে পারি আপনাদের মাঝে আমাদের বার্তা নিয়ে, আমাদের প্রযোজনা নিয়ে। নমস্কার ছন্দাদি। নমস্কার। ছন্দাদি, তুমি জানোই আমরা ভূমিসূত থিয়েটারের গুপ্তকথা নামক থিয়েটারটি নিয়ে কাজ করছি। আগামী সেপ্টেম্বর মাসে আসছে। তোমার কাছ থেকেই জেনে নেব যে এই যে ধূসর পাতার যে গল্প এবং বাংলা থিয়েটারের প্রথম অভিনেত্রী গোলাপ সুন্দরীকে নিয়ে যে আমাদের এই কাজ, এবং তুমি অপূর্ব সতীতে কাজ করেছিলে এবং তুমি টিনের তলোয়ারের যে তোমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেই সবটা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নাও। টিনের তলার আসলে উৎপলদার মানে কোনো নাটক যদি করতে হয় উৎপলদাকে ফলো করতে হবে স্ক্রিপ্ট পড়া থেকে। উনি যেভাবে স্ক্রিপ্ট পড়তেন শুনলেই মনে হতো যে আমার এই চরিত্রটা, প্রত্যেকটা চরিত্র খুব বিশ্লেষণ করে পড়তেন। তো তারপর ওনার রিহার্সালের পদ্ধতি ছিল টয় সেট করতেন। আচ্ছা, নাম্বারিং থাকতো, 1 2 3 4 নাম্বারিং থাকতো, স্টিক দিয়ে দিয়ে উনি বোঝাতেন কম্পোজিশন প্রথমে। তারপর তো আস্তে আস্তে যখন বড় স্টেজে পড়তো তখন আমাদের কোনো অসুবিধে হতো না, রিহার্সালেই পাঠ মুখস্থ হয়ে যেত। আমি টিনের তলারের শেষ গানটা গাইছি। বেশ। শূন্য গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত না হয়। শূন্য গো ভারত ভূমি, উঠো তেজ ঘুম ঘোর, হইল হইল ভোর। উঠো তেজ ঘুম ঘোর, হইল হইল ভোর। দিনকার মাটিতে উদয়। অনেক ধন্যবাদ দিদি। আমরা যারা শুনছি এবং আমি তো সামনে বসে আছি, রোমাঞ্চিত বোধ করছি। আমাদের দর্শকরাও নিশ্চয়ই তোমার এই কণ্ঠ শুনে এখনও আবেগ আপ্লুত হবে। দিদি, আমাদের এই যে একটা দীর্ঘদিনের রিসার্চ ছিল গোলাপ সুন্দরীকে নিয়ে কাজ করতে গিয়ে, এবং খুব বেশি থিয়েটার বাংলা থিয়েটারে হয়ও নি গোলাপ সুন্দরীকে নিয়ে। এই যে একজন সংবেদনশীল লড়াকু একজন অভিনেত্রী, যিনি তৎকালীন কলকাতার বাবু সমাজের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, এটা নিয়ে তো আমরা পড়েছি। কিন্তু তুমি যদি একটু এটা নিয়ে বলো। বাবু সমাজ তো মাইকেল মধুসূদন দত্তও লিখে গেছেন। একেই কি বলে সভ্যতা। তো একেই কি বলে সভ্যতাতে আমার একটা গানই ছিল। বাহ, সেই গানটা আমি গাইছি ঠিক প্রশান্ত দাস সুরে, পুরনো সুরে যাচ্ছি না। এই গানটা কিন্তু
তখনকার দিনে অনেকে তাই করতো যে এর গান এ লাগাতো, ওর গান এ লাগাতো। এর বোধহয় মনে হয় গোপাল উড়িয়ার নাটকের বিল্লমঙ্গল নাটক, যাই হোক, ওখান থেকে নিয়ে মাইকেল মধুসূদন দত্ত একে কী বলে সভ্যতাতে উনি দিয়েছিলেন। আমার চরিত্রটা ছিল বোধহয় নিতম্বিনী। নিতম্বিনী পয়োধরী এইসব নাম থাকতো। তো গাইছে, এখন কে আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে, এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে, নূতন পেয়ে পুরাতনে তোমার সে যতন গেছে, নূতন পেয়ে পুরাতনে তোমার সে যতন গেছে, এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে। তখনকার দিন থাকতো যদি তোমায় পেতাম নিরবধি, তখনকার দিন থাকতো যদি তোমায় পেতাম নিরবধি, এখনো হে গুণনিধি, এখনো হে গুণনিধি, আমার বিধি বাম হয়েছে, আমার বিধি বাম হয়েছে, আমার বিধি বাম হয়েছে, আমার বিধি বাম হয়েছে, এই এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে, যা হবার তা আমার হবে, তুমি তো হে সুখে রবে, যা হবার তা আমার হবে, তুমি তো হে সুখে রবে, বলো দেখি শুনি তবে, বলো দেখি শুনি তবে, কোন নূতনে মন মজেছে, কোন নূতনে মন মজেছে, কোন নূতনে মন মজেছে, কোন নূতনে মন মজেছে, এ এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে, এখন কি আর, এখন কি আর, এখন কি আর নাগর তোমার আমার প্রতি তেমন আছে। মুগ্ধ হয়ে যাচ্ছি দিদি, পাশে বসে তোমার গান শোনা সৌভাগ্য হচ্ছে আমার। বাস্তব জীবনে জানি অনেক গুপ্ত কথা বলা যায় না, তবু যে একজন শিল্পীর লড়াই, তার যে খ্যাতি এবং তার যে বিড়ম্বনা, সম্মানহানি এবং সেই সম্মান রক্ষার লড়াই, থিয়েটার বাঁচিয়ে রাখার লড়াই, তোমার জীবনের সঙ্গে এই কথাটি কীরকমভাবে আমার জীবনের অনেক এইসব ঘটনা হচ্ছে। যেমন আমি রিহার্সাল দিয়েছি, রিহার্সাল দিয়ে জানতে পারলাম যে আমি আর ওই চরিত্রে নেই, এও আমার জীবনে হয়েছে, তাও মেনে নিতে হয়েছে, না মেনে নিলে তো আমি দুঃখ পাবো, কেমন, তাই না? সব কিছুই আমাদের মানিয়ে চলতে হয়, কিন্তু মেনে নেওয়া মন দেয়া এক নয়। এটা আমি দ্রৌপদীতে ডায়লগ দিয়েছিলাম যে মেনে নেওয়া আর মন দেয়া এক নয়, কেমন? আমাদের যেমন সংসারে সব কিছু মানিয়ে চলতে হয়, তেমনি থিয়েটারও আমাদের একটা জগৎ, বা থিয়েটারও একটা সংসার, সেখানেও সব কিছু মানিয়ে চলতে হবে, ঘটনা দুর্ঘটনা সব কিছু নিয়েই তো আমাদের চলা, তাই না? ঠিক, উত্থান পতন সব কিছুই আসবে, ও নিয়ে মন খারাপ করে ঘরে বসে থাকলে চলবে না, তাহলে আমি এগোতেই পারবো না, পিছিয়ে যাব। তুমি অপূর্ব সতী নাটকে অভিনয় করেছো, গোলাপও যখন অবদমিত হতে হতে, এবং যখন কলকাতায় এটি একটি ঐতিহাসিক ঘটনা যে ভদ্র সমাজে তার যখন বিবাহ হলো, কিন্তু সমাজের যে অবমাননা সেটি মেনে নিতে না পেরে তার স্বামী গোষ্ঠবিহারী যখন বাইরে চলে গেলেন, এবং তখন যে তার সংগ্রামটা শুরু হলো, সেইখান থেকে যে তার প্রথম নির্দেশিত এবং তারই লিখিত যে থিয়েটারের প্রথম বাংলা থিয়েটারের ইতিহাসে লেখা হয়ে আছে, সেই নাটকে তুমি অভিনয় করেছো। তোমারও কি মনে হয় যে গোলাপেরও এই সংগ্রামে হার না মানা লড়াইয়ের ফসল অপূর্ব সতী? হ্যাঁ, নিশ্চয়ই।
একদম। ওই তো বলছে তো, হরমোনি বলছে তো, আমি একটু সংলাপ বলি। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। হরমোনি বলছে, আমার তো এই বুড়ো বয়স, দিনকাল গিয়ে এককালে ঠেকেছে, ছেলেও হয় না যে এনে খাওয়াবে, একটি মেয়ে সেই বা করে কি, এমন কিছু বিষয় আশা নাই যে ভেঙে খাওয়াবো। এতদিন তো ঘটি বাটি বন্ধক দিয়ে কোনো রকম কষ্টে শীর্ষে চালিয়েছি, ক্রমে তাও তো শেষ হয়ে এলো। একটি মাত্র মেয়ে, সেই বা করে কি, সবে তার 14 বছর বয়স। ছেলে, একটি ছেলে পাই কোথা, বয়টা ছেলের দ্বারা তো ওসব হবার জো নাই। সে ব্যাটটা তো দুদিন মজা করে দৌড় দেবে, আর তাদের হাত থেকে যে সহজে জল গলবে এমন তো বোধ হয় নে। আমিও তো ওই বয়াটের পাল্লায় পড়েই প্রাণে মজল। বাবা, সেসব কথা মনে হলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যাকে যা হবার হয়ে গেছে, এখন আর এসব কথা ভেবে কি লাভ। ছেলে চাই, এমন একটি ছেলে চাই বেশ লেখাপড়ায় ভালো হবে, বাপ মার আদুরে ছেলে, বাপের যাতে বেশ ভালো চাকরি বা জমিদারি টারি থাকে। হ্যাঁ, এ বড় মন্দ মতলব নয়। হ্যাঁ বাবা, বেলা তো প্রায় 4টে বাজলো, দেখি এখানে একটা ছেলে পছন্দ করি। অসাধারণ। অপূর্ব সতী নাটকে অভিনয় করতে করতে তুমি গোলাপকে কিরকম ভাবে পেলে? গোলাপ, তোমার চোখে গোলাপ কিরকম ভাবে ধরা দিল? গোলাপ সুন্দরীতে তো নাটক, হরমোনি তো তারই সৃষ্টি। হ্যাঁ, আমি তো ভাবিনি যে এই চরিত্রটা আমি করব। আমাকে তো ঈশিতা আর সুভাষিস দুজনে মিলে করালো। যখন দেখলাম যে এতবার একটা ডায়লগ বলতে হবে প্রথম দিন গিয়েই, কিন্তু কথা দিয়ে ফেলেছি, হবে। যেমন কথা দিয়েছিলাম আমি, উৎপলদার একটা নাটক ছিল বার্নার্ড শয়ের, মিসেস ওয়ার্ডেন্স প্রফেশন বলে, বুঝতে পারলে? সেটা তো আমি করেছিলাম, উৎপলদার মানে ট্রান্সলেট করা ছিল। নাম হয়েছিল 57 রোজমেরি অ্যাভিনিউ, বুঝতে পারছো? প্রথমে আমি শোভাদিকে বলে দিলাম হ্যাঁ করব, কিন্তু নাটকে ঢুকতে গিয়েই দেখছি মানে তা প্রায় 3 পাতা ডায়লগ। ওই হ্যাঁ, কাউকে যদি হ্যাঁ বলে দিই করতে, আমার ঠিক করেই ছাড়ি, এটা আমার একটা জেদ। জীবনে এরকম অনেক ঘটনা এসছে যে 2 দিন আগে হয়তো দেখছি, তারপর আমাকে নামতে হয়েছে। এরকম করেছি আমি, যেমন বারবধূ করেছি, তারপরে রংমহলে সুজাতা বলে একটা নাটক হতো, সেখানে করেছি। হ্যাঁ, হয়তো প্রথম শোটা সেরকম ভালো করতে পারিনি। প্রথম সে ফিলিংসটা ছিল এ থেকে সুইসাইড করা অনেক সহজ। তা কি আর হয় না, মানে মনের অবস্থাটা যে এতগুলো বলতে হবে আমাকে শেষ পর্যন্ত, এর থেকে বরঞ্চ সুইসাইড করি আস্তে আস্তে। আর আমার স্বামী খুব আমার সাথ দিয়েছিলেন। হ্যাঁ, স্বামী সাথ দিয়েছিলেন বলেই আমি এত কাজ করেছি, নাহলে আমি পারতাম না। ঠিক। হ্যাঁ, ও আমার সবসময় এত ভালো বন্ধু ছিল, এরকম উদ্ধার কোথায় পাবো, তাই না? এই থিয়েটারের বন্ধু বলতে নিমাই খুব ভালো আমার বন্ধু ছিল। দিদি, থিয়েটারের গুপ্তকথা নাটকে আমরা উত্তর কলকাতার সেই পুরনো গলিগুলো ধরে হাঁটার চেষ্টা করেছি, হ্যাঁ, যেখানে প্রতিটি থিয়েটার পাড়া এক একটি যেন জীবন্ত স্মৃতিফলক। এখানে প্রতিটি পুরনো চায়ের দোকান জানে অনেক থিয়েটারের জন্মের ইতিকথা। এই উত্তর কলকাতা সম্পর্কে উৎপলবাবুর তোমাকে লেখা চিঠির মধ্যে কয়েকটি কথা যদি তুমি আমাদের সঙ্গে শেয়ার করো। হ্যাঁ, উৎপলদা বলতেন যে আসলে উত্তর কলকাতাই হচ্ছে থিয়েটারের জায়গা, আমরা এদিকে জলে আখ কাটি মাত্র, এটাই উনি বলতেন। কিন্তু এখন সেটা তো আর রইল না, উত্তর কলকাতাই মুছে গেল আস্তে আস্তে, তাই না? সেইখান থেকে দাঁড়িয়ে এই সময়ে গোলাপ সুন্দরীকে নিয়ে কাজ এবং উত্তর কলকাতার সেই পুরনো থিয়েটার পাড়াকে ধরা এবং বেঙ্গল থিয়েটারের অন্দরমহলে ঢুকে পড়া, এই আমাদের এই জার্নিটাকে তুমি কীরকমভাবে দেখো এই সময় দাঁড়িয়ে? খুবই ভালো, এটা তো একটা ভালো প্রচেষ্টাটাই তো আসল।
প্রোডাকশন তো কম, মানে ফলাফল তো তার অনেক পরে। আগে তো আমরা তো লড়াইটা চলছে বা এগোচ্ছি, এটা তো একটা বিরাট ব্যাপার। দিদির মুখ থেকে একটা কথা জানতে ভীষণ ইচ্ছা করছে, যে আমরা বিনোদিনীকে নিয়ে অনেক কাজ হতে দেখেছি, কিন্তু গোলাপ সুন্দরী ওরফে সুকুমারী দত্তকে নিয়ে অনেক বেশি কাজ আমরা দেখিনি, এবং অনেক মানুষ জানেনও না বাংলা থিয়েটারের ইতিহাস। তোমার কি মনে হয় যে গোলাপ সুন্দরীকে নিয়ে এই 100 বছরে আরও অনেক বেশি কাজ হওয়া উচিত ছিল, বা তাকে একটু খুঁজে বের করার প্রয়োজন ছিল? হবে, বিনোদিনীর নামটা সামনে এসছে বলে তার কথা সবার মনে হয়েছে। গোলাপ সুন্দরী তো সামনে আসেনি, এবার গোলাপ সুন্দরীকে নিয়ে শুরু হচ্ছে, এতে দুঃখ করার কিছু নেই। না, দুঃখ এই করছি না, সময় বরঞ্চ আমাদের ভালো লাগছে যে কোথাও গিয়ে যেন আমরা আবার শিকড়ের সন্ধানে ফিরে যাচ্ছি। সবই টাইম ফ্যাক্টর বাবা, সময় ছাড়া কিছু হয় না। সময় হচ্ছে জীবনে সবচেয়ে বড়, তাই না? দিদি, এই আঙ্গিকে তোমার কাছ থেকে ঘুমাও ঘুমাও চুপটি করে গানটি একবার এটা তো শুনতে চাই। নাগিনী কন্যার হ্যাঁ। কাহিনী, তারা শঙ্কর। হ্যাঁ, হ্যাঁ, একটা সে আর কি প্রকৃতির সঙ্গে কথা বলতো। আমি দুটো চরিত্র করেছি জানো, সবলা পিংলা। আচ্ছা। হ্যাঁ, তো সবলা গাইছে, মানে সে বাতাসের সঙ্গে নাচে, এরকম প্রকৃতির মেয়ে বলা যায়, সাপনি খেলা করে। আচ্ছা। ভূপেন হাজারিকার সুর এটা, আর শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা। ঘুমাও ঘুমাও চুপটি করে, কালার ছাপতে ঘুম পাড়াচ্ছে, আচ্ছা। ছোট ছোট সাপ, বিষাক্ত। কাল নাগিনী কন্যে গো আগো, ঘুমাও ঘুমাও চুপটি করে, ভাগীরথের কোলের থেকে আনবো তোমার জন্যে গো গো, ঘুমাও 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 চুপটি করে। দুধ দেব ভাত দেব আর কাঁঠালে কলা দেব, দুধ দেব ভাত দেব আর কাঁঠালে কলা দেব, আদর ভালোবাসা দেব, মুখে তোমার চুমা দেব, আর যে যাই বলো অন্যে গো আগো, ঘুমাও ঘুমাও চুপটি করে, ভাগীরথের কোলের থেকে আনবো তোমার জন্যে গো আগো, ঘুমাও 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 চুপটি করে। কাল নাগিনী কোন এবার ঘুমাও। দেখেন গো বাবুরা, ঘুমায় পড়লো, যাই পরে ওর ঘর দিয়ে আসি। থিয়েটারের গুপ্তকথার মধ্যে সেই পুরনো দিনের যাত্রাপালা, নাটকের মধ্যে নাটক, পালা আঙ্গিকের নাটক, এই সমস্ত বিদ্যাসুন্দর পালার কিছু জায়গা আমরা তুলে নিয়ে এসেছি। তোমার যাত্রা জীবনের বা তোমার যাত্রার কিছু গান বা তোমার যাত্রার কিছু গুপ্তকথা যদি তুমি আমাদেরকে একটু শেয়ার যাত্রা করো। তো এই তো 19 বছর যাত্রা করেছি। হ্যাঁ, 19 বছর যাত্রা করেছি। যাত্রা করতে করতে তো আমি উৎপলদার সঙ্গে থিয়েটারও করেছি, হ্যাঁ। রেডিও নাটক করেছি, এত কাজ করেছি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে না, আমি এখন ভাবি যে কী করে করেছি। এই শুধু কাজই করেছি, এই আর কি। সাহেব বিবি করলাম, থিয়েটারও করেছি, যাত্রাও করেছি। তো উত্তমদা বলেছিলেন এক সময়, উত্তমদার মানে ডাইরেকশনে আমি নাটক করেছি, চরিত্রহীন নাটক। উত্তমদা খুব ভালো গান জানতেন, হারমোনিয়াম টেনে বসে আমাকে গান তুলিয়েছিলেন, তখন আমি ছোট। তারপরে সাবিত্রীও করেছিলাম, এটা ইতিছন্দায় বলেছি। হ্যাঁ, তো বলেছিলেন এবছরের দিশারি পুরস্কারটা বেনুকে নয় ছন্দাকে দাও, চরিত্রের জন্য, যাত্রায় বেশি পরিশ্রম পেয়েছিলাম সে বছর। উত্তমদার কথায়, মানুষ হিসেবে খুব ভালো ছিলেন, তো খুব উদার মনের মানুষ, এবং উনি সবাইকে খুব সাহায্য করতেন। হ্যাঁ, আমি তো সৌমিত্রদার সঙ্গেও নাটক করেছি, বা অঞ্জন দাসের ওই ছবিটা সাঁঝবাতির রূপকথাটা ওতে করেছি।
উত্তমদার সঙ্গে অভিনয় করিনি, উত্তমদার পরিচালনায় নাটক করেছি, হ্যাঁ, স্টেজের আর যাত্রার গাইছি। স্টেজের গানটা হচ্ছে, তখন তো ড্রাগ অ্যাডিক্টেড, জানোই চরিত্রটা। সখী রে গত নিশিশাম গেছে ফিরে, রাধা 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 বলে কত না ডেকেছে মোরে, রাধা 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 বলে কত না ডেকেছে মোরে, বনমালী বাঁশরিটি ফেলে গেছে দ্বারে, সখী রে গত নিশি শাম গেছে ফিরে, সারা নিশি জেগে জেগে ঘুমায়ে পড়েছিলাম, তাই বুঝি শাম চাঁদে হারাইলাম, সারা নিশি জেগে জেগে ঘুমায়ে পড়েছিলাম, তাই বুঝি শাম চাঁদে হারাইলাম, হায় কি করিলাম মরমে তার ব্যথা দিলাম, হায় কি করিলাম মরমে তার ব্যথা দিলাম, কি এমন সুহৃদ আছে এনে দেবে তারে, সখী রে গত নিশি শাম গেছে ফিরে। এটা স্টেজের গান, কেমন? আর যাত্রায় করেছিলাম, হিমাংশু বিশ্বাসের সুর ছিল যাত্রার, এই সাহেবগুলো। যদি রাত শেষ হয় কেন দিন আসে না, কালো মেঘ ঢেকে যায় সূর্য আসে না, যদি রাত শেষ হয় কেন দিন আসে না, কেন ফুল ফোটানোর দিনে এলো ফুল ঝরানোর বেলা, আমি মানুষ ফিরে চেয়ে তবু সঙ্গ হলো খেলা, কেন ফুল ফোটানোর দিনে এলো ফুল ঝরানোর খেলা, আমি মানুষ ফিরেছে তবু সঙ্গ হলো খেলা, আমার দু চোখ জলে ভাসে কেন খুশিতে হাসে না, যদি রাত শেষ হয় কেন দিন আসে না, কালো মেঘ ঢেকে যায় সূর্য আসে না, যদি রাত শেষ হয় কেন দিন আসে না। দিদিকে আমাদের সকলের তরফ থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা যে এখনও তুমি যে লড়াইটা করে যাচ্ছ
যে আমরা জানি যে কালকে সারা রাত তুমি শুটিং করে এসে আজকে সকালে আবার আমাদের সঙ্গে এই থিয়েটারের গুপ্তকথা পর্বের আড্ডাতে তুমি সময় দিয়েছো। আমরা কৃতজ্ঞ, আমরা ঋদ্ধ, আমরা পাশে বসে তোমার গান শুনতে পেলাম, আমরা সৌভাগ্যবান। একদম শেষে তুমি আমাদের এই নাটকটির বিষয়ে যদি একটু দর্শককে বলে দাও, হ্যাঁ, বলছি। যাতে তারা সকলে আমাদের এই কাজটির পাশে থাকেন। নিশ্চয়ই। ভবিষ্যতের প্রযোজনায় থিয়েটারের গুপ্তকথা এই নাটকটি হচ্ছে সেপ্টেম্বর মাসে, তাই তো? সেপ্টেম্বর। আপনারা একটু খোঁজ রাখবেন, আপনারা নিশ্চয়ই আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা এতক্ষণ শুনলেন ছন্দাদির কণ্ঠে গান, ছন্দাদির জীবনের অনেক গুপ্তকথা, যা হয়তো কোথাও গিয়ে আমাদের আগামী প্রযোজনা থিয়েটারের গুপ্তকথা নাটকটির সঙ্গে মিলেমিশে যায় বা যাবে। ফিরে আসবো আবার পরের পর্বে। থাকছেন আমাদের সঙ্গে আরও বিশিষ্ট নাট্যজনেরা, এবং থিয়েটারের গুপ্তকথা নাটকের সঙ্গে সামঞ্জস্য রেখে থিয়েটারের গুপ্তকথা পর্ব ধারাবাহিকভাবে চলবে। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার।